কল্পনা করুন আজ ২০২৬ সালে দাঁড়িয়ে আপনি এমন একটা দেশে পা রাখলেন যেখানে সময় থমকে গেছে ঠিক ৭০ বছর আগে। আপনার চারপাশে ১৯৫০-এর দশকের ভিনটেজ সব চেইন, রোব প্লেট আর ফোর্ড গাড়ি। এখানে আমাদের চেনা পশ্চিমা বিশ্বের মতো বড় বড় শপিং মলের ঝকঝকে সংস্কৃতি আপনার চোখে পড়বে না বললেই চলে। আর যে ইন্টারনেটের উপর আমরা প্রতি সেকেন্ড নির্ভর করি, সে দ্রুত ও উন্মুক্ত ইন্টারনেট সেখানে এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। এটি এমন এক অদ্ভুত দেশ যাকে আমরা বলি টাইম ক্যাপসুল। বাইরে থেকে দেখলে মনে হতে পারে কিউবানরা বুঝি সব শৌখিন, তাই পুরনো সব ঐতিহ্য ধরে রেখেছে। কিন্তু সত্যটা কি আসলে তাই, নাকি কিউবা আসলে পৃথিবীর সবচেয়ে বড় একটা খোলা কারাগার? আমেরিকা থেকে মাত্র ৯০ মাইল দূরের এ দ্বীপরাষ্ট্রটিকে গত ৬ দশক ধরে এক অমানবিক ইকোনমিক সিজ বা অর্থনৈতিক অবরোধের মধ্যে রাখা হয়েছে, যেটাকে দুনিয়া চেনে ইউএস এম্বার্গো নামে। কিন্তু আমরা এটাকে বলবো একটি গোটা জাতির উপর চালানো আধুনিক ইতিহাসের দীর্ঘতম এবং পরিকল্পিত প্রতিশোধ। একটি দেশের অপরাধ কি সেফ নিজের মতো করে বাঁচতে চাওয়া, নাকি শক্তিশালী প্রতিবেশীর মতাদর্শের বাইরে হাঁটা? আজ আমরা এই রহস্যময় দ্বীপের জংধরা গাড়ির পেছনের কালো ইতিহাস খুঁজব আর জানব কেন আধুনিক পৃথিবীতে কিউবা আজও ১৯৫৯ সালে আটকে আছে। এটি কি কিউবানদের ব্যর্থতা, নাকি আমেরিকার জেদ? হ্যালো ভিউয়ার্স, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। তাহলে চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হলো, আমেরিকার এত কাছের একটি প্রতিবেশী দেশ কেন তাদের প্রধান শত্রুতে পরিণত হলো? এর উত্তরটা লুকিয়ে আছে ১৯৫৯ সালের সে উত্তাল দিনগুলিতে। বিপ্লবের আগে কিউবা ছিল আমেরিকার কাছে অনেকটা ক্যারিবিয়ান লাস ভেগাসের মতো। তখনকার শাসক বাতিস্তার আমলে কিউবা ছিল আমেরিকান ইনভেস্টমেন্ট আর পর্যটনের প্রধান কেন্দ্র। একদিকে হাভানার রাস্তায় দামি দামি ক্যাসিনো আর লাক্সারি হোটেল, আর অন্যদিকে সাধারণ কিউবানদের জীবনে ছিল চরম বৈষম্য। ঠিক এই অস্থিতিশীল পরিবেশ থেকে জন্ম নেয় বিপ্লব। ১৯৫৯ সালের ১ জানুয়ারি ফিদেল কাস্ত্রো এবং চে গুয়েভারার নেতৃত্বে কিউবান বিদ্রোহীরা বাতিস্তা সরকারকে ক্ষমতাচ্যুত করে। শুরুতে কিন্তু আমেরিকা এবং কিউবা একে অপরের শত্রু ছিল না। এমনকি ফিদেল কাস্ত্রো যখন ক্ষমতায় আসার পর প্রথমবার আমেরিকা সফরে যান, তখন অনেক আমেরিকান তাকে একজন ক্যারিসমেটিক এবং প্রগতিশীল বিপ্লবী নেতা হিসেবে দেখেছিলেন। তাহলে সম্পর্কের অবনতিটা শুরু হলো কোথায়? ফাটলটা ধরলো তখন যখন কাস্ত্রো কিউবার অর্থনীতিতে থাকা বিশাল আমেরিকান প্রভাব কমাতে চাইলেন। তিনি আমেরিকান মালিকানাধীন চিনি কল, তেলের রিফাইনারি এবং বিশাল সব ভূসম্পত্তি জাতীয়করণ বা সরকারি মালিকানা নিয়ে নিলেন। ওয়াশিংটন এটিকে তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের জন্য এক বিশাল হুমকি হিসেবে দেখতে শুরু করে। সে সময়টা ছিল কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধের চূড়ান্ত সময়। আমেরিকা ভয় পাচ্ছিল যে তাদের ঘরের কাছে সমাজতন্ত্র বা কমিউনিজমের এই বিস্তার পুরো অঞ্চলে তাদের প্রভাব কমিয়ে দেবে। আর যখন কাস্ট্রো আমেরিকার প্রধান প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নের সাথে হাত মেলালেন, তখন এ অর্থনৈতিক সংঘাত রূপ নেয় শীতল যুদ্ধের এক ভয়ঙ্কর আদর্শিক ও ভূরাজনৈতিক সংঘাতে। রাতারাতি একটি ব্যবসায়িক অংশীদার দেশ আমেরিকার কাছে পরিণত হলো ন্যাশনাল সিকিউরিটি থ্রেটে, যার জের কিউবা আজও টেনে চলছে। আমরা ভিডিওর শুরুতে এম্বার্গো শব্দটা ব্যবহার করেছি, কিন্তু এই এম্বার্গো বা অবরোধ আসলে কি? কেন এটাকে একটা আস্ত জাতির জন্য এক ধরনের দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়? সহজ ভাষায় বললে, এম্বার্গো হলো একটি অর্থনৈতিক দেওয়াল। যদি কিউবা, চীন, রাশিয়া বা কানাডার মতো দেশগুলোর সাথে বাণিজ্য করে, কিন্তু আমেরিকার এক কঠোর অবরোধের কারণে কিউবার জন্য বিশ্বের সাথে স্বাভাবিক ও সহজ বাণিজ্য করা অত্যন্ত কঠিন হয়ে গেছে। মনে করেন আপনার এলাকার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটি ঘোষণা দিল, আপনার সাথে যে ব্যবসা করবে তাকে আমি আমার বাড়িতে ঢুকতে দিব না। তখন কি হবে? ভয়ে অনেক বড় বড় কোম্পানি আপনার সাথে লেনদেন করতে দ্বিধা করবে। কিউবার সাথে ঠিক এটাই হচ্ছে কয়েক দশক ধরে। আমেরিকার হেলস বাটন অ্যাক্টের মতো আইনগুলোর প্রভাব এতটাই জটিল যে অনেক আন্তর্জাতিক ব্যাংক বা লজিস্টিক কোম্পানি কিউবার সাথে লেনদেন করতে ভয় পাচ্ছে। তারা মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে। এর প্রভাব আমরা কোথায় দেখি? টেকনিক্যালি ওষুধ বা খাবারের উপর ছাড় থাকলেও ব্যাংকিং জটিলতা আর
নিষেধাজ্ঞার ভয়ে অনেক কোম্পানি কিউবার কাছে চিকিৎসা সরঞ্জাম বিক্রি করতে চায় না। অনেক আন্তর্জাতিক সংস্থা ও সমালোচকের মতে এ অবরোধের পার্শ্ব প্রক্রিয়ায় সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক প্রযুক্তি সংগ্রহ করা অত্যন্ত দুঃসাধ্য হয়ে পড়ে। আপনি কিউবার রাস্তায় যখন পুরনো গাড়িগুলো দেখছেন, সেগুলো আসলে কিউবারদের শৌখিনতা নয়, বরং প্রতিকূল পরিস্থিতিতে তাদের টিকে থাকার এক জ্যান্ত দলিল। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যদি দেখি, প্রতি বছর জাতিসংঘের সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠ দেশ এ অবরোধের বিরোধিতা করে। সাম্প্রতিক ভোটগুলিতে দেখা গেছে প্রায় পুরো বিশ্বই এ অবরোধ তুলে নেয়ার পক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকা এবং ইসরায়েলের মতো গুটি কয়েক দেশ ছাড়া প্রায় সবাই মনে করে এই নীতিটি এখন আর কোনো রাজনৈতিক সমাধান নয়, বরং সাধারণ মানুষের জীবনকে আর কঠিন করে তুলেছে। প্রশ্ন উঠতে পারে, 2026 সালে এসেও কেন এই নীতি বহাল আছে? এর উত্তর কেবল রাজনীতি নয়, বরং আমেরিকার অভ্যন্তরীণ ভোট ব্যাংক এবং কয়েক দশকের পুরনো কূটনৈতিক শীতল যুদ্ধের রেশ ধরে আজও টিকে আছে। আচ্ছা, কিউবার রাস্তায় যখন আপনি 1950-এর দশকের একটি নীল রঙের শ্যাভলেট বা উজ্জ্বল লাল রঙের একটি ক্যাডিল্যাক চলতে দেখেন, আপনার মনে হবে এটা একটি নিখুঁত ভিন্টেজ কার। কিন্তু আমি যদি বলি এই গাড়ির বনেটের নিচে যা আছে তা আসলে এক বিশাল রহস্য। অবরোধের কারণে যেহেতু কিউবায় কোনো আমেরিকান পার্টস ঢোকে না, তাই এই গাড়িগুলো সচল রাখা ছিল অসম্ভব। কিন্তু কিউবান মেকানিকরা হাল ছাড়েনি। তারা জন্ম দিয়েছেন এক অদ্ভুত মেরামতি সংস্কৃতি, যা স্থানীয় ভাষায় বলা হয় মেকানিকা পপুলার, যার সহজ অর্থ হলো সাধারণ মানুষের মেকানিক্স বা উদ্ভাবনী ইঞ্জিনিয়ারিং। জানলে অবাক হবেন যে গাড়িটি বাইরে থেকে দেখতে 1950 সালের আমেরিকান ক্লাসিক, তার ভেতরে হয়তো বসে আছে 1990 সালের কোনো রাশিয়ান ট্রাকের ইঞ্জিন, বা হয়তো কোনো কোরিয়ান ডিজেল জেনারেটরের পার্টস দিয়ে বানানো হয়েছে তার ব্রেক সিস্টেম। এখানেই শেষ নয়, যখন কোনো পার্টস বাজারে পাওয়া যায় না, তখন কিউবান মেকানিকরা লোহা গলিয়ে কিংবা ফেলে দেওয়া স্ক্র্যাপ থেকে নিজের হাতে সে পার্টস তৈরি করে নেন। শ্যাম্পুর বোতল দিয়ে গাড়ির ব্রেক ফ্লুইড কন্টেনার বানানো কিংবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস থেকে মোটর নিয়ে গাড়ির উইন্ডশেড উইপার ঠিক করা সেখানে খুব সাধারণ ঘটনা। এটাই কেবল শখের বশে করে না, এটা কিউবানদের জন্য একটা ইমোশন। এই গাড়িগুলো এক একটি পরিবারের 3 বা 4 প্রজন্মের সদস্য। এক বাবা তার ছেলেকে শিখিয়ে যান কিভাবে এই পুরনো জং ধরা লোহাকে সচল রাখতে হয়। তারা বিশ্বাস করেন যতক্ষণ পর্যন্ত আপনার মাথায় বুদ্ধি আছে, ততক্ষণ কোনো নিষেধাজ্ঞায় আপনাকে থামিয়ে রাখতে পারবে না। এই গাড়িগুলো আসলে কিউবানদের লড়াইয়ের প্রতীক। তারা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে প্রযুক্তি আর আধুনিকতা ছাড়াও শুধুমাত্র অভাব আর উদ্ভাবন দিয়ে কিভাবে একটা সভ্যতাকে কয়েক দশক ধরে এগিয়ে নেওয়া যায়। আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন ইন্টারনেট ছাড়া আজকের এই পৃথিবীতে বেঁচে থাকা সম্ভব? কিউবার অধিকাংশ মানুষের কাছে হাই স্পিড ইন্টারনেট এখনো বিলাসিতা। তাহলে তারা কিভাবে ইউটিউব ভিডিও দেখে, কিভাবে তারা জানে আজকের দুনিয়ায় ট্রেন্ডিংয়ে কি আছে, বা কিভাবে তারা লেটেস্ট নেটফ্লিক্স সিরিজ দেখে? এজন্য কিউবানরা একটা জাদুকরী সমাধান বের করেছে, যার নাম এল পাকুয়েতে সেমনা। এর শাব্দিক অর্থ হলো সাপ্তাহিক প্যাকেজ। এটা কোনো ওয়েবসাইট নয়, কোনো অ্যাপ নয়, এটি হলো এক বিশাল ডিজিটাল নেটওয়ার্ক যা চলে হাত বদল হয়ে। প্রতি সপ্তাহে কিউবার আন্ডারগ্রাউন্ডে প্রায় 1 টেরাবাইট ডেটা সংগ্রহ করা হয়। এতে থাকে লেটেস্ট হলিউড মুভি, ইউটিউব ভিডিও, ম্যাগাজিন, এমনকি পুরো উইকিপিডিয়ার অফলাইন কপি। এরপর হাজার হাজার লোক এই হার্ড ড্রাইভ নিয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ে। আপনি কয়েক ডলার খরচ করলে এই প্যাকেজ আপনার ঘরে পৌঁছে যাবে। আপনি সেফ আপনার হার্ড ড্রাইভ ডেটাগুলো কপি করে নেবেন, ব্যাস পুরো বিশ্ব আপনার পকেটে। এটা কিউবার নিজস্ব এক ধরনের অফলাইন ইন্টারনেট। সবচেয়ে অবাক করা বিষয় হলো কিউবার সরকারও এই সিস্টেমের ব্যাপারে জানে, কিন্তু তারা একে খুব একটা বাধা দেয় না, কারণ এটি হাজার হাজার মানুষের বিনোদনের একমাত্র উৎস। 2026 সালে এসেও কিউবায় মোবাইল ডেটা বা 3G 4G পাওয়া গেলেও অত্যন্ত ধীরগতির এবং ব্যয়বহুল। সাধারণ একজন কিউবান মাসিক আয়ের একটা বড় অংশ চলে যাবে মাত্র কয়েক জিবি ইন্টারনেট কিনতে। তাই তাদের জন্য এই এল প্যাকেট কেবল কোনো শখ নয়, এটি তাদের তথ্যের অধিকার এবং বিনোদনের লাইফলাইন। পৃথিবী যখন 5G আর AI দিয়ে মেতে আছে, কিউবার মানুষ তখন পেনড্রাইভের মাধ্যমে প্রমাণ করেছে অবরোধ করে মানুষের জানার ইচ্ছাকে দমানো যায় না। এতক্ষণ আমরা কিউবার ভাঙাচোরা দালান আর পুরনো গাড়ির কথা শুনলাম, কিন্তু আমি যদি এখনও আপনাকে বলি চিকিৎসা এবং শিক্ষার ক্ষেত্রে কিউবা অনেক উন্নত দেশের চেয়ে এগিয়ে আছে, শুনতে অবাক লাগলেও একে বলা হয় দ্য কিউবান প্যারাডক্স।
আমেরিকার এম্বার্গোর কারণে কিউবা হয়তো আধুনিক আইফোন বা ফোর্ড গাড়ি কিনতে পারছে না, কিন্তু তারা তাদের সীমিত সম্পদকে বিনিয়োগ করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, মানুষের উপর। জানলে অবাক হবেন, কিউবার প্রতি 1000 মানুষের জন্য যতজন ডাক্তার আছে সে অনুপাত আমেরিকা বা ব্রিটেনের চেয়ে অনেক বেশি। কিউবাতে চিকিৎসা পাওয়া প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। সেখানে হার্ট ট্রান্সপ্ল্যান্ট থেকে শুরু করে সাধারণ চিকিৎসা সবকিছু নাগরিকের জন্য অত্যন্ত সহজলভ্য করা হয়েছে। অবরোধের কারণে বাইরে থেকে ওষুধ পাওয়া প্রায় কঠিন হয়ে পড়ে, তাই কিউবা নিজেদের বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিকে ঐতিহাসিকভাবে অনেক গুরুত্ব দিয়েছে। তারা নিজেরাই লাং ক্যান্সারের ভ্যাকসিন থেকে শুরু করে মহামারীর সময় নিজস্ব টিকা উদ্ভাবন করেছে। এমনকি অনেক আন্তর্জাতিক স্বাস্থ্য বিশেষজ্ঞ কিউবার এ প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা বা প্রিভেন্টিভ হেলথ কেয়ার মডেলকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখেন। শুধু চিকিৎসা নয়, শিক্ষার ক্ষেত্রেও কিউবা এক বিস্ময়। তাদের শিক্ষার হার বা লিটারেসি রেট প্রায় 100%। কিউবানরা বিশ্বাস করে অভাব আমাদের বিলাসিতা কেড়ে নিতে পারে, কিন্তু আমাদের জ্ঞান নয়। অবশ্যই কিউবার হাসপাতালগুলোতে হয়তো আধুনিক পশ্চিমা হাসপাতালের মতো ঝাঁকজমক নেই এবং এম্বার্গোর প্রভাবে প্রায় জরুরি ওষুধের সংকট দেখা যায়, কিন্তু তার সত্ত্বেও প্রতিকূলতাকে জয় করে একটি শিক্ষিত ও স্বাস্থ্যবান জাতি গড়ে তোলার ক্ষেত্রে কিউবা যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু 2026 সালে এসে কিউবা কি পারবে তার এই টাইম ক্যাপসুল জীবন আর জাদুকরী উদ্ভাবন দিয়ে টিকে থাক? বাস্তবতা এখন অনেক বেশি কঠিন। বর্তমান কিউবা তার ঐতিহাসিক অন্যতম ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা ব্ল্যাক আউট বা লোডশেডিং এখন সেখানকার মানুষের নিত্যদিনের সঙ্গী। যে গাড়িগুলো আমরা স্ক্রিনে রঙিন দেখি সেগুলো চালানোর মতো তেল আজ কিউবার কাছে নেই। তেলের অভাবে থমকে যাচ্ছে ফ্যাক্টরি, পচে যাচ্ছে খাবার। কিউবানরা হাসি মুখে লড়তে জানে, তারা অভাবের মাঝেও উদ্ভাবন করতে জানে, কিন্তু একটি জাতি কতদিন সেফ টিকে থাকার জন্য যুদ্ধ করবে? পৃথিবী যখন প্রযুক্তির সপ্তম স্বর্গে পৌঁছে গেছে, তখন কিউবার তরুণ প্রজন্ম আজও দুশ্চিন্তার নীল হচ্ছে। তাদের সামনে দুটি পথ, হয় আজন্ম এ অবরোধের সাথে আপোষ করা, নয়তো প্রিয় জন্মভূমি ছেড়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমানো। কিউবার এ প্রতিটি ভাঙা দালান, প্রতিটি পুরনো গাড়ি আর অন্ধকার রাস্তা আসলে আমাদের একটি প্রশ্ন করে, রাজনীতি কি সত্যি মানুষের জীবনের চেয়ে বড়? একটি আদর্শ কি সত্যি কয়েক কোটি মানুষের সুন্দর ভবিষ্যৎ চেয়ে মূল্যবান? আমেরিকার এম্বার্গো থাকুক বা না থাকুক, কিউবা হয়তো কোনো একদিন আবার হাসবে, কিন্তু সে হাসি কি 1950 সালের সে ভিন্টেজ গাড়ির মতো রঙিন হবে, নাকি আধুনিকতার ভিড়ে কিউবা তার নিজস্বতা হারিয়ে ফেলবে? সেটা কেবল সময়ই জানে। আজকের এই রহস্যময় কিউবাকে আপনার কেমন লাগলো? এটি কি কেবল একটি দেশ, নাকি একটি সাহসী জাতির সংগ্রামের গল্প? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখা হবে পরের কোনো এক রহস্যময় গল্পের সন্ধানে। ধন্যবাদ।